ঢাকার হাসপাতালে ভর্তি। অনেকের ধারণা মাকে দেখার সুযোগে দেশে ফেরার জন্য ইউনূস সরকারের দ্বারস্থ হয়েছেন সেনাবাহিনীর কাছে জীবনে রাজনীতি না করার মুচলেকা দিয়ে দেশ ত্যাগ করা তারেক রহমান। আপনারা জানেন যে মুচলেকা দিয়ে 2007 সালে তারেক রহমান দেশ ত্যাগ করেছিলেন। সম্ভবত সরকারের কাছ থেকে ছাড়পত্র পেতে ব্যর্থ হয়েই তিনি সরকারের উদ্দেশ্যে ফেসবুকে বিষোদ্গার করলেন। সত্যিকার অর্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবার এখনো পর্যন্ত ছাড়পত্র পাননি এক অদৃশ্য হাতের খেলায়, যার দরুন তারেক রহমান আজকে ফেসবুকে এসে বিষোদ্গার করলেন। তারেক রহমানের সর্বশেষ লন্ডন বৈঠকের পরে তারেক রহমান ভেবেছিলেন, কিংবা বিএনপি ভেবেছিল যে একটা নির্বাচন হবে, নির্বাচন হয়েই তারা ক্ষমতায় যাবেন। কিন্তু দিন যত গড়াচ্ছে পরিস্থিতি তত বিএনপির জন্য কিন্তু ঘোলাটে হয়ে যাচ্ছে। এমন ক্যারিশমা চলছে ভেতরে ভেতরে, এমন কাউকে ক্ষমতায় বসিয়ে দিয়ে চলে যাবার প্রক্রিয়া চলছে, যেটি তারেক রহমান কিংবা বিএনপির জন্য চরম দুর্ভাগ্যের ব্যাপার হতে পারে। দুর্ভাগ্য এই অর্থে বলছি যে 18 বছর যাবৎ বিএনপি ক্ষমতার বাইরে রাজপথে ঘুরে বেড়াচ্ছে, বা গত 16 মাস যাবৎ প্রকাশ্যে এসছে, রাজনীতি করছে, খানিকটা শঙ্কামুক্ত হয়ে আছে। আগের 15.5 বছর আওয়ামী লীগ সরকারের সময় সব সময় বিএনপি নেতৃত্বকে শঙ্কিত থাকতে হতো, কিন্তু এখন খানিকটা শঙ্কামুক্ত। এই জন্যই বলছি যে এখন অন্ততপক্ষে আওয়ামী লীগের মতো অবস্থা অন্ততপক্ষে নয়। আওয়ামী লীগ যেমন প্রকাশ্যে আসতেই পারছে না, আসলে নানা রকম বাধা বিপত্তির সম্মুখীন হচ্ছে, কিন্তু বিএনপি তো অন্ততপক্ষে আওয়ামী লীগের চেয়ে দাপটে আছে। কিন্তু দিন যত গড়াচ্ছে বিএনপির জন্য কিন্তু শঙ্কা বাড়ছে। একটি বিশেষ শক্তি তাদের নিজেদের মতো করে ক্ষমতা ভাগাভাগি করে নিতে চাইছে। আপনারা কয়েকদিন আগে ছাত্র সংসদ নির্বাচনগুলো দেখলেন। বাংলাদেশের যে কটা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হলো, একচেটিয়াভাবে সেই গোষ্ঠীটি জামায়াতে ইসলামী সব ছাত্র সংসদগুলো কিন্তু দখল করলো। বাংলাদেশের সংসদ আগামী যে নির্বাচনটা হতে যাচ্ছে, সেই নির্বাচনে যে সংসদটা জামাত দখল করবে না, জোটগতভাবে যে আরো কিছু দলকে নিয়ে, এবং বিএনপিকে যে আউট করে দেবে না, সাইড লাইনে দেবে না, এই নিশ্চয়তাটা কিন্তু নেই। নিশ্চয়তা যদি থাকতো এতদিনে তারেক রহমান আসলে দেশে ফিরতে পারতেন, কিন্তু দেশে ফেরবার আসলে লাইসেন্স নেই। নভেম্বর চলে গেল, অনেকে বলছিলেন যে 20 নভেম্বর 60তম জন্মদিন গিয়েছে তারেক রহমানের, তার আগেই তিনি দেশে ফিরবেন। এমনকি এমন কথাও শোনা গিয়েছিল যে 7 নভেম্বর তিনি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যেটিকে বলা হয়, সেই দিবসে তিনি দেশে ফিরবেন, টিকিটও করা হয়ে গিয়েছিল। কিন্তু এগুলো আসলে সবই গল্প, গুজব, বাস্তবতা ভিন্ন। তারেক রহমান এখনো দেশে আসবার লাইসেন্স পাননি, এবং বিএনপি কিংবা তারেক রহমান এখনো বুঝতে পারছেন কিনা যে তাদেরকেও মাইনাস করা হচ্ছে। তাদেরকেও যদি মাইনাস করা হয়, এটি হবে বাংলাদেশের জন্য এক বড় রকমের দুর্ভাগ্য। আওয়ামী লীগকে ইতিমধ্যে সাইডে পাঠিয়ে দিয়েছে, বিদেশে পাঠিয়ে দিয়েছে, এবং আত্মগোপনে পাঠিয়ে দিয়েছে। আজকে বিএনপি, আওয়ামী লীগ বিএনপি দুটো বড় দল, বিএনপিকেও যদি আস্তে আস্তে পাঠিয়ে দেয়, তাহলে সেটা হবে বাংলাদেশের জন্য বড় দুর্ভাগ্য। বিএনপিও জেগে থাকা উচিত, টিকে থাকা উচিত। বাংলাদেশের রাজনীতির মধ্যম পন্থার একটি রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগেরও টিকে থাকা উচিত। আজকে বিএনপি যদি মনে করে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে যাক, সেটা বাংলাদেশের রাজনীতির জন্য ভালো হবে না। আওয়ামী লীগ বিলুপ্ত হবে না তো, আওয়ামী লীগ ইতিমধ্যে প্রবল জনপ্রিয়তার মধ্যে আছে, আওয়ামী লীগ বিলুপ্ত হবে না। ঠিক তেমনি আওয়ামী লীগ যারা করেন তাদেরও কখনো কাম্য হওয়া উচিত না যে বিএনপি বিলুপ্ত হয়ে যাক। বিএনপিও থাকুক, তাহলে রাজনীতির একটা ভারসাম্য আসবে। যদি এই দুটি দল না থাকে, তাহলে বাংলাদেশ কিন্তু, বাংলাদেশের কপালে কিন্তু ভিন্ন কিছু অপেক্ষা করছে। যাই হোক, কিছুটা হলেও তারেক রহমান হয়তো উপলব্ধি করছেন, যার কারণে আমরা অবাকই হয়েছি। এই যে দেদারসে দুটো বন্দর
বা প্রায় সবগুলো বন্দরের টার্মিনালগুলো বিদেশিদের হাতে উঠে দেওয়া হচ্ছে, বিএনপির কোনো টু শব্দটা নাই। এই প্রথম দেখলাম যে বিএনপির প্রধান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান টু শব্দটা করলেন অন্ততপক্ষে সোশ্যাল মিডিয়ায়। এখনই বোঝা উচিত আপনাদের যে আপনাদের অন্ততপক্ষে ক্ষমতায় আসার সুযোগ নেই। আবার যদি মনে করেন যে পেছনের দরজা দিয়ে একটা পাতানো নির্বাচন করে আপনাদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে, সেটিও কিন্তু দুরাশা। ক্ষমতায় বসিয়ে দেবে ভিন্ন ইনকাম ট্যাক্স মাফ করে দিলেন এবং তার বিরুদ্ধে যে সমস্ত মামলা ছিল হাসিনা আমলে ওগুলো প্রত্যাহার করে নিলেন। ভালো কথা, নিজের ব্যাপারে এবং গ্রামীণ ব্যাংকের ব্যাপারে উনি কাজ করলেন। উনি যে ক্ষমতার অপব্যবহার করে যাচ্ছেন একটার পর আরেকটা। নাম্বার ওয়ান, যে অপব্যবহার করেছেন ক্ষমতার, সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রফেসর আলী রিয়াজকে এনে, যেটা জানতে পারা যাচ্ছে কয়েক কোটি টাকা খরচ করে তথাকথিত ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য তারা ৬-৭ মাস কাজ করে একটা জুলাই সনদ প্রকাশ করলেন, যে সনদের ভেতরে বাংলাদেশের ইতিহাস ব্রিটিশ আমল থেকে শুরু করে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে, কিন্তু সেখানে শেখ মুজিবুর রহমানের স্বৈরাচারী শাসনের কথা বলা হয় নাই এবং তিনি তার স্বৈরাচারী শাসনের আমলে কমপক্ষে ৩০,০০০ মানুষকে শেখ মুজিবুর রহমানের পুলিশ, রক্ষী বাহিনী, বিডিআর, সেনাবাহিনী এবং জাতীয় আওয়ামী লীগের যে সমস্ত শাখা প্রশাখা আছে, ছাত্রলীগ, যুবলীগ, লাল বাহিনী ইত্যাদি দিয়ে হত্যা করা হয়েছে, সিরাজ শিকদার সহ, সেগুলো ওখানে উল্লেখ করা হয়নি। এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা সনদে অনুপস্থিত, সেটা হলো ১৯৭৫ সালের ১৫ই আগস্ট একটা বিপ্লব সাধিত হয়েছিল। দেশপ্রেমিক সেনাবাহিনী শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে উৎখাত করে বাংলাদেশে একটা বৈপ্লবিক সরকার প্রতিষ্ঠা করেছিলেন। সে ব্যাপারে কোনো তথ্য সনদে নেই। সনদে শেখ হাসিনা যে প্রত্যক্ষভাবে তার আদেশে যে কমপক্ষে ১৪০০ মানুষ হত্যা করা হয়েছে সেটাও বলা হয়নি। বলা হয়েছে হত্যাকাণ্ড হয়েছে, মানুষ মারা গেছে ইত্যাদি, গণ অভ্যুত্থান হয়েছে। কার বিরুদ্ধে কে করলো সেগুলো নেই। এটা একটা হাস্যকর ব্যাপার। সুকৌশলে তারা এরকম একটা মিথ্যা বয়ান প্রতিষ্ঠিত করলেন। বিএনপি যে নোট অফ ডিসেন্ট দিয়েছিল ওই সনদ লেখার ব্যাপারে, সেটারও কোনো উল্লেখ নেই। এবং সনদের ব্যাপারে একটা গণভোটের ব্যবস্থা করে ফেললেন ইউনূস সরকার। যে দেশে জনগণ ভোট দিতে হলে মার্কা দেখে ভোট দেয়, ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা নাকি নৌকা, কারণ তারা লেখাপড়া জানে না একটা বিরাট অংশ। সেখানে বলা হচ্ছে তারা এই ৯৪ পৃষ্ঠার সনদ পড়ে তাদের বিচক্ষণ মতামত দেবে। সনদ কি আপনি সমর্থন করেন নাকি করেন না, হ্যাঁ বা না ভোট। এটা যে ফার্সিক্যাল, এটা যে মিথ্যাচার, এটা যে অবৈধ, এটা যে হাস্যকর, এ কথা আমরা সবাই জানি, ইউনূস সরকার আর তাদের ধামা ধরা কিছু অন্ধ লোক ছাড়া। সব শেষে যে অবৈধ ক্ষমতা অপব্যবহার করলো ইউনূস সরকার, ডেনমার্কের কোম্পানি এখানে $৫৫০ মিলিয়ন ইনভেস্ট করলো। এটা একটা বিতর্কিত বিষয়। আমি বলেছি এই সরকারের ম্যান্ডেট নাই। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে মার্চ মাসের ভেতরে একটা সরকার আসলে, সংসদ আসলে তারাই গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ইউনূস সরকারের তর সইছে না। আর যারা অন্ধ ব্যক্তি, অন্ধ সমর্থক, তারা বলেন ভালোই হলো, একটা নির্বাচিত সরকার আসলে তো তারা চুরি করবে। ইউনূস সরকার চুরিহীন একটা সৎভাবে এই কন্টেইনার পোর্ট এবং বিভিন্ন প্রজেক্টে তারা কোটি কোটি টাকা তারা খরচ করবে, দেশের জন্য ভালোই হলো। তাদেরকে আমি বলতে চাই, তাহলে আপনারা বলেন বাংলাদেশে আর কোনোদিনও
কোনো নির্বাচনের দরকার নাই, কোনো নির্বাচিত সরকার আসার দরকার নাই, কেননা তারা সবাই চুরি করবে। ইউনূস সরকারের লোকজন, সরকারি কর্মচারী, অফিসার বৃন্দ, ইঞ্জিনিয়ার, ডাক্তার এবং ব্যুরোক্র্যাট, তারা কেউ চুরি করবে না, করে না, এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারছে না। ইউনূস সরকার তড়িঘড়ি করে কেন করছেন? ইউনূস সরকার যে খুব ট্রান্সপারেন্ট তা কিন্তু নয়। চুরি ডাকাতি এখনো হচ্ছে, লুটপাট এখনো হচ্ছে, হাসিনা সরকারের আমলের চাইতে কম। তবে এই হুট করে ডিসিশনটা তিনি কেন নিলেন, এটা আমি কদিন আগে বলেছি। গত 24 তারিখে সোমবারে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান তার ভেরিফাইড ফেসবুকে একটা পোস্ট করেছেন, অনেকগুলো যুক্তিপূর্ণ কথা বলেছেন। সেই জন্য আমি বলছি, কোথাকার পানি কোথায় গড়ায় কেউ জানে না। তো ইউনূস সরকারকে ইতিমধ্যে তারেক রহমান একটা উন্মুক্ত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। আমার মতো নগণ্য ব্যক্তিরা চ্যালেঞ্জ করলে ডক্টর ইউনূস সরকারের কিছু আসে যায় না, কিন্তু তারেক রহমান বাংলাদেশের সর্ববৃহৎ দলের অ্যাক্টিং চেয়ারম্যান এবং সুষ্ঠু নির্বাচন হলে দেশের যিনি প্রধানমন্ত্রী হবার যার সমূহ সম্ভাবনা, তার এই চ্যালেঞ্জ ডক্টর ইউনূস সামাল দিতে পারবেন বলে আমার মনে হয় না। তারা চেষ্টা করবেন, আমতা আমতা করবেন, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর করতে চাইবেন। অলরেডি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান সেটা করছেন। প্রথমেই আমি আপনাদের দৃষ্টি নিয়ে যাই, তারেক রহমান কি বলছেন। তারেক রহমান মোট দুটো কথা বলেছেন। একটা হচ্ছে, বাংলাদেশ যে এখন লিস্ট ডেভেলপ কান্ট্রি, পৃথিবীর মানে পশ্চাৎপদ দেশগুলো 46টা দেশের একটা বাংলাদেশ। সেই দেশ 2026 সালে ওয়ার্ল্ড ব্যাংক, জাতিসংঘ এদের থিওরি অনুযায়ী এরা উত্তরণের দিকে যেতে পারে, মানে লিস্ট ডেভেলপ থেকে তারা ডেভেলপিং কান্ট্রি হবে, আর আন্ডার ডেভেলপড কান্ট্রি হবে, মানে ডেভেলপড হতে সময় লাগবে। কিন্তু ইউনূস সরকার বলতে পারতেন যে আমরা 2026-এ নয়, দেশ একটা বিপ্লবের মাঝ দিয়ে গেছে, অনেক ক্রাইসিস হয়েছে, সুতরাং আমরা 2-4 বছর সময় নিতে চাই। এই সময় দেওয়ার নজির কিন্তু রয়েছে। অ্যাঙ্গোলা এবং সামোয়া, এই দুটো দেশ এই লিস্ট ডেভেলপ থেকে ডেভেলপিং দেশ হওয়ার জন্য যে স্টেজ, তারা সময় চেয়েছে যে আমরা এখনই প্রস্তুত নই। কিন্তু ইউনূস সরকার চাচ্ছেন এখনই এলডিসি থেকে তারা বের হয়ে আসবেন, তারা এখন ডেভেলপিং কান্ট্রিতে চলে যাবেন। কেন, সেটা উনি জানেন আর আল্লাহ জানেন, আর কেউ জানে না। তারেক রহমান সাহেব সুন্দর করে বলেছেন, আর একটা ব্যবস্থা করা উচিত। 2026-এর সময়সীমা বদলানোর সুযোগ রয়েছে, কিন্তু সরকার সেই সুযোগ বন্ধ করে দিচ্ছে। সরকার চাইছে তাড়াতাড়ি বাংলাদেশকে এলডিসি থেকে বেরিয়ে আমরা এখন উন্নত রাষ্ট্রের অন্যতম। জাতিসংঘের আন্তর্জাতিক উদাহরণ তারেক রহমান দিয়েছেন। অ্যাঙ্গোলা ডেফার করেছে, সামোয়া ডেফার করেছে, স্থগিত করেছে এলডিসি থেকে উত্তরণ। তো এটা, এই ডেফার করাটা কি অসম্ভব? অসম্ভব না, চেষ্টা করলেই করা যেতে পারে এবং জাতিসংঘের নিয়ম অনুযায়ী আমরা করতে পারি। তাহলে আমরা কেন ধরে নিচ্ছি কোনো বিকল্প নেই, 2026-এ আমাদেরকে এলডিসি থেকে বেরিয়ে আসতে হবে? তারেক রহমান অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই পয়েন্টটা তুলে ধরেছেন। ডক্টর ইউনূস এগুলো বন্ধ করেন এবং গ্রাজুয়েশনের ব্যাপারটা ডেফার করেন। যত সময় নেওয়া যায়, যত দেরিতে হয়, ততই আমাদের জন্য ভালো। আর তারেক রহমান সাহেব আরেকটা জিনিসের দৃষ্টি আকর্ষণ করেছেন, চট্টগ্রাম বন্দর। এখানে নেয়ার সিদ্ধান্তগুলো রুটিন নয়, মানে কেয়ারটেকার সরকার। আসাদুজ্জামান বলছেন, তারেক রহমান যেটা বলছেন সেটা ঠিক না। এই যে কেয়ারটেকার সরকার এখন রিভাইভ করা হয়েছে, কেয়ারটেকার সরকার রুটিন ওয়ার্ক গুলো করবে। রুটিন ওয়ার্কের ভেতরে বিলিয়ন বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট আনা
তাদের সঙ্গে ৩০-৩৫ বছরের চুক্তি করা অন্তর্ভুক্ত হতে পারে না। অ্যাপ্লাই কমন সেন্স। আসাদুজ্জামান সাহেব অ্যাটর্নি জেনারেল এবং তারেক রহমান খুব সুষ্ঠুভাবে বলেছেন যে এগুলো এত তাড়াহুড়ো করে করা যায় না এবং বিদেশি কোম্পানিকে এখানে বন্দর ৩০-৩৫ বছরের জন্য লিজ দিয়ে দেবেন, এই অধিকার ডক্টর ইউনূসকে কে দিয়েছে? এটা অনধিকার চর্চা। বিচার ব্যবস্থার যদি তোমার নজর দেওয়া উচিত ছিল। এতদিন পরে হাসিনার একটা বিচার হলো যে পালিয়ে গেছে। সালমান রহমানদের, রাশেদ খান মেননদের, হাসানুল হক ইনুদের কোনো বিচার হয় নাই। 15 জন সেনা অফিসার এয়ার কন্ডিশন বাসে আসা যাওয়া করেন, ক্যান্টনমেন্টে থাকেন, সেটা বন্ধ করার মুরদ হয়নি ডক্টর ইউনূসের। ভীরু ভীরু ডক্টর ইউনূস কোমর ভাঙা সরকারের প্রধানের সেনাবাহিনীর ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করতে পারলেন না। আমি আবার কয়েক ডজন বার বলেছি, ওসি প্রদীপের ফাঁসির আদেশ হয়েছে, সেটাকে উনি কার্যকর করতে পারলেন না। ধিক, আপনি ব্যর্থ ডক্টর ইউনূস। ওই দিকে নজর দেন। বাংলাদেশে এই যে বিদেশিদেরকে বন্দর লিজ দিয়ে আপনি উন্নয়ন করবেন, এটা কেয়ারটেকার সরকারের কাজ নয়। রুটিন ওয়ার্ক বলতে আইন শৃঙ্খলা বজায় রাখা, ব্যবসা বাণিজ্য চালানো, কিন্তু নতুন করে ইনভেস্টমেন্ট করার আপনার কোনো ক্ষমতা নেই। কিন্তু এগুলোই করছেন ডক্টর ইউনূস আইন কানুনের তোয়াক্কা না করে। এই যে আপনি তথাকথিত সনদ বানিয়েছেন, নির্বাচিত সরকার আসার পরে ওই সনদ ড্রেনে ফেলে দেবে, আমি মনে করি দেওয়া উচিত। কেন সনদ অসমাপ্ত, যেখানে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো মেনশন করা উচিত ছিল। এই ব্যাপারে অমুক অমুক দল বা অমুক অমুক ব্যক্তি তাদের আপত্তি জানিয়েছেন, সেগুলো আপনার বেমালুম চেপে গেলেন, মিথ্যাচার করলেন এই সরকার। তো তারেক রহমান খুব সুন্দর বলেছেন, এদেশের ভবিষ্যৎ ঠিক করবে এই দেশের মানুষ, কারণ সবচেয়ে আগে বাংলাদেশ, ইউনূস সরকার বা অন্য কোনো সরকার নয়। অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান যেগুলো বলেছেন ওগুলো সর্বৈব মিথ্যা। যে রিট হয়েছে এই এগুলো বন্ধ করার জন্য, ইনভেস্টমেন্ট বন্ধ করার জন্য, এবং এর ব্যাপারে রায় হবে ৪ঠা ডিসেম্বর। আমরা আশা করব মহামান্য আদালত এই রিটের পক্ষে রায় দেবেন। আসাদুজ্জামান যেগুলো বলছেন সেগুলো ধোপে টেকে না। এই সরকার বিদেশিদের সঙ্গে চুক্তি করবে ৩০-৩৫ বছর দীর্ঘ চুক্তি, এটা একটা পার্লামেন্ট করতে পারে, কোন সরকার প্রধান এটা করতে পারে না। আপনি একজন সরকার প্রধান, আপনি নির্বাচিত নন, আপনার কোনো সংসদ নেই। পার্লামেন্টে আলোচনা না হলে, এখন তো বাইক্যামেরাল লেজিসলেচার হচ্ছে, 2 কক্ষ বিশিষ্ট সংসদ, 2 কক্ষ বিশিষ্ট সংসদে এগুলো আলোচিত হবে। তারপরে আমরা বিনিয়োগ, এই বন্দর বানাবো, ডেনমার্ককে দেব না জাপানকে দেব না ফ্রান্সকে দেব না নিজেরা বানাবো, সেটা সংসদ সিদ্ধান্ত নির্ধারণ করবে। ডক্টর ইউনূস, ইউ আর নোবডি। আপনি ফাঁসির আদেশ দেন যারা মানুষ হত্যা করেছে, সে ক্ষমতা তো আপনার নাই, সে সাহস তো হবে না। শুধু হাসিনারটা হয়েছে, যেগুলো ধরা পড়েছে এগুলোর ফাঁসির ব্যবস্থা করেন, যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করেন। যারা এখনো মুক্ত বিহঙ্গের মতো ঘুরে বেড়াচ্ছে, ওই সমস্ত হাজার হাজার মানুষকে আইনের আওতায় আনেন। নুরেমবার্গ ট্রায়াল, হিটলারের যারা যুদ্ধাপরাধী ছিল তাদের কয়েক শত লোকের বিচার হয়েছিল 11 মাসের ভিতরে। আপনি 15 মাস পার করেছেন, এখন কেবলমাত্র হাসিনার রায় দিয়েছেন, জানেন ভালো করে ভারত হাসিনাকে ফেরতও দেবে না এবং আমরা মৃত্যুদণ্ড দিয়ে একটা বাহবা পাবো। এই বাহবা নেয়ার রাজনীতি বন্ধ করেন। আপনি রাজনীতি জানেন না, বোঝেন না, কিন্তু রাজনীতির মতো ক্ষমতা ব্যবহার করতে চান, এটা তো হয় না। আপনার সে ক্ষমতা নেই, আপনি ক্ষমতার অপব্যবহার করছেন। তারেক রহমানের এই আলটিমেটাম, এই চ্যালেঞ্জ কিন্তু আমাদেরকে আরেকটা সংকটের দিকে নিয়ে যাবে। এবং আপনি নির্বাচন ফেব্রুয়ারি মাস থেকে কোনো অজুহাতে যেন কেউ পেছাতে না পারে। জামাতে ইসলামী বারবার বলছে এই সনদ
তাদেরকে নির্বাচনের কয়েক মাস আগেই গণভোট দিতে হবে। এই উদ্ভট গণভোটের কথা ভুলে যান এবং ডক্টর ইউনূসকে আমি বলছি, এই নির্বাচনের দিন ফেব্রুয়ারি মাসেও সনদের উপর কোনো গণভোট আপনি করতে যেন না, কারণ এই সনদ নির্বাচিত সরকার আসার পরে তারা রিভাইজ করুক। আপনার কোনো অধিকার নেই সনদ দেওয়ার, আপনার ম্যান্ডেটের ভিতরে কোনো সনদ দেওয়ার অধিকার দেওয়া হয়নি। আশা করি ইউনূস সরকারের বোধোদয় হবে, শুভবুদ্ধি হবে এবং তারা এই সমস্ত তাড়াহুড়া করে তুমুল জনপ্রিয় ছিলেন। এর প্রধান কারণ হচ্ছে যে সাদেক হোসেন খোকার ছেলে। এখন নেতার ছেলেরা সাধারণত ইঞ্জিনিয়ার হতে বলে, নেতা হয় না। এরা বিদেশে পড়াশোনা করতে যায়, আর আসে না। যেমন সালাউদ্দিনের ছেলে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরীর ছেলে আছে, এরা কিন্তু ওই রাজনীতি করেন না। তারা রাজনীতি করলেও তারা করেন মূলত ওই ক্রিকেট ফুটবল ক্লাব রাখেন, ওগুলোর মধ্যে মজা মাস্তি আছে, কিন্তু পিপল পলিটিক্স করেন না। কিন্তু ইশরাক সরাসরি রাজনীতি এসেছেন, এটা মানুষ ভালোভাবে নিয়েছে। আবার ইশরাকের সুন্দর চেহারা, সুন্দর দাড়ি, ইশরাকের যে দাড়ি, শিবির স্টাইল দাড়ি, এটা ইশরাকের জনপ্রিয়তার অন্যতম কারণ। বিলিভ ইট অর নট, মানুষ কেন পছন্দ করে এটা আমরা জানি। আমরা সমাজ বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছি, সমাজ বিজ্ঞানের নানান দিক নিয়ে এখনো গবেষণা করি, অনেক থিসিস আমরা করি, এখনো অনেক অ্যাসাইনমেন্ট করি, অনেকে আমাদেরকে সমাজ বিজ্ঞানীও বলে। আমরা জানি যে মানুষ কি কারণে পছন্দ করে, মানুষের পছন্দের ক্রাইটেরিয়া কি নেতাদের ক্ষেত্রে। ইশরাকের যে শিবির স্টাইল দাড়ি এবং বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, এই যে ইসলামিক কিছু পরিভাষা ব্যবহার করা, এটা ইশরাকের তুমুল জনপ্রিয়তার একটা কারণ। ইশরাক সেই দিন আকাশচুম্বী জনপ্রিয়তায় পৌঁছে গিয়েছিলেন যেদিন তিনি বলেছিলেন, ইশরাককে বলা হয়েছিল শিবির, যদিও আমাকে একজন বলেছিলেন ইশরাক শিবিরের সমর্থক ফর্ম পূরণ করেছিল একবার। ইশরাক বলেছিলেন যে আমি শিবির, হ্যাঁ ঠিক আছে শিবির, আমার মুখে ছোট ছোট দাড়ি, আমি বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বলি, এ কারণে যদি আমি শিবির হয়ে থাকি, হ্যাঁ শিবির। ও একটা কথা বলার কারণে ইশরাক তুমুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। স্পষ্টবাদী কথা বলতেন, আলেম ওলামাদের পক্ষে কথা বলতেন, এবং আলেম ওলামারাও ইশরাককে পছন্দ করতেন, যার ফল হিসেবে আপনি দেখছেন যে শামীম সাইদি বা এরা ইশরাকের কাছে যেত। আলাদা একটা সম্পর্ক ছিল। কিন্তু সেই ইশরাক 5 আগস্টের পর নষ্ট হয়ে গেছে। থাকে না যে ছেলে ভদ্র ছেলে, কিন্তু বাবা বিদেশ যাওয়ার পর ছেলে নষ্ট হয়ে গেছে, অথবা কলেজে ওঠার পরে ছেলে নষ্ট হয়ে গেছে। তো ইশরাকের অবস্থা এরকম, খুব ভালো ছেলে, মেধাবী ছেলে, সবার সাথে ভদ্র আচরণ করেন, কিন্তু ছেলে কলেজে ওঠার পর নষ্ট হয়ে গেছে। 5 আগস্টের পর ইশরাক নষ্ট হয়ে গেছে, উল্টা পাল্টা কথা বলেন। আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমান এরকম মৌলবাদীদের তারা এই মৌলবাদী শব্দটা ব্যবহার করেন, আবার 71-এর মুক্তিযুদ্ধের চেতনার ব্যবসা করেন, আরো নানান কিছু। আবার আপনারা দেখেছেন যে মেয়র হওয়ার জন্য কি আকামটা না করেছে, তালা দেয়, পাগলের মতো হয়ে গেছে, হয় কবরে নইলে মেয়র, নিজে নিজে শপথ করে। ইশরাক ট্রলের শিকার ওই মেয়র হওয়ার চেষ্টা করতে যে ইশরাক একদম ধ্বংস হয়ে গেছে। সেই ইশরাক বলেছেন আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না। আচ্ছা, আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না এটা বলছে ইশরাক, আর মির্জা ফখরুল বলছে আওয়ামী লীগের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে। এটা আবার কেমন কথা, মিলে কিছু? আবার মির্জা ফখরুল বা অন্যরা বলে যে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে বিএনপি নয়, আবার বলে যে আওয়ামী লীগ নিষিদ্ধ করবে না, এটা তো আমাদের কাজ না। আচ্ছা, রাজনীতি করতে দেওয়া হবে না, আবার মবের বিরুদ্ধে বলেন মির্জা ফখরুল, তাহলে কিভাবে দিবেন না? নিষিদ্ধ করার পক্ষেও আপনারা ছিলেন না। এটা হচ্ছে লিগাল ওয়েতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, তার পদ্ধতি এক। আর দ্বিতীয় হচ্ছে ইললিগাল ওয়েতে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না, তার পদ্ধতি হচ্ছে যে আপনি পিটাবেন, মব করবেন। কারণ এটা তো আবার আপনার মির্জা ফখরুলরা যে মব ভায়োলেন্স বন্ধ করতে হয়, মব করা যাবে না। আবার এই যে আমির খসরু, ম্যান্ডেট খসরু সাহেব বলেছেন যে না, আওয়ামী লীগকে ঠেকানো তো আমাদের কাজ না, এটা প্রশাসন করবে। আওয়ামী লীগকে ঠেকালে তো ওটা মব হয়, ওটা আমরা করবো না। তাহলে আপনাদের কথা কাজে তো মিলে না কিছু, এক এক নেতার এক এক কথা। ইশরাকরা কি আসলে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিবে না এই চেতনায় বিশ্বাসী না? ওটা জনতুষ্টিমূলক চাপা। তারেক রহমান, ইশরাকের আসল বস তারেক রহমান নিজে বলেছেন, আপনারা দেখেছেন, আওয়ামী লীগের পক্ষে বিএনপির অবস্থানটা দেখেন। আমি বলি,
শেখ হাসিনা আসবে। আমি অনেক ভিডিওতে বলেছি ওই সরকার টিকানো কষ্ট হয়ে যাবে, কারণ ওই সরকারের উপর ছায়া হিসেবে আমেরিকা সম্পূর্ণরূপে থাকবে না, হয়তো পাকিস্তান থাকতে পারে, কারণ আমেরিকার সাথে এখন ভারতের খুব দহরম মহরম সম্পর্ক চলছে, সেটা আমরা মোটামুটি অনেকেই ক্লিয়ার যারা জিও পলিটিক্স সম্পর্কে ধারণা রাখেন। কিছুদিন আগে ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তি করেছে আমেরিকা। শুধু প্রতিরক্ষা চুক্তি না, ভারত আমেরিকা থেকে 9.3 মিলিয়ন ডলারের অস্ত্র কিনছে, যা ভারতীয় টাকায় 825 কোটি টাকা। এবং ডোনাল্ড ট্রাম্পও ইচ্ছা পোষণ করেছে ফেব্রুয়ারি মার্চের দিকে ভারতে আসার জন্য। তার মানে আমেরিকা চাচ্ছে ভারতের সাথে আগের থেকেও বেশি ভালো সম্পর্ক করে ফেলতে। এখন আরেকটি প্লাস পয়েন্ট হচ্ছে, ভারতের সাথে শুধু এখন আমেরিকার সাথে ভালো সম্পর্ক হচ্ছে না, চীনের সাথেও মোটামুটি ভাবে বিগত দিন থেকেও ভালো সম্পর্ক হয়ে গিয়েছে, এবং রাশিয়ার সাথে ইতিহাসের সবচেয়ে ভালো সম্পর্ক এখন চলছে। তাহলে বিশ্বের 3টে পরাশক্তি এখন ভারতের হাতে আছে, সকলের সাথে খুব ভালো সম্পর্ক হয়ে আছে এবং হয়ে যাচ্ছে আরো এই ভারতের সাথে। তাই এই ভারতকে কোনোভাবে কূটনীতিকভাবে পেশারে ফেলা সম্ভব না। আর বাংলাদেশ তো একটা চুনুপুটি দেশ, আমরা যতই গালবাজি করি, এই পাকিস্তানের সাপোর্ট নিয়ে যতই পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেলদেরকে আনি, বিভিন্ন ধরনের প্রোগ্রাম করি, বক্তব্য দিই, এবং প্রধানমন্ত্রীকেও বাংলাদেশে নিয়ে আসি, পাকিস্তানের কোনো লাভ নেই। কেন লাভ নেই? কারণ পাকিস্তান হচ্ছে তলাবিহীন ঝুরি, তারা নিজেরাই খাইতে পায় না, তারা নিজেদের প্রদেশের মধ্যে গৃহযুদ্ধ লেগে আছে, তারা নিজেরাই সেনাবাহিনীর শাসনের মাধ্যমে দেশটা পরিচালনা করে, নামেই শাহবাজ শরীফকে মূর্তির মতো বসিয়ে রেখেছে। তারা হচ্ছে বেঈমানের জাত, তারা হচ্ছে গাদ্দার, তাদের সাথে বন্ধুত্ব করা মানে আমাদের নিজেদেরই ক্ষতি। তাই পরবর্তীতে যে সরকার আসবে তারা শুধু পাকিস্তানের সাপোর্ট নিয়ে যদি ক্ষমতায় থাকতে চায় কোনো লাভ নেই, কারণ অলরেডি আমেরিকা এই ডক্টর ইউনূসকে এবং পরবর্তী যে সরকার আসবে, বিএনপি বলেন জামাত বলেন, ওদেরকে এতিম করে দিয়েছে। কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে তাদের স্বার্থ যেটা হাসিল করার জন্য আমরা রেজিম চেঞ্জ করেছি, সেটা আমাদের বাংলাদেশে যেরকম ভাবে চেয়েছে ওইভাবে হাসিল করা সম্ভব না। কারণ ভারত বাধা হয়ে দাঁড়াবে, চীনও বাধা হয়ে দাঁড়াবে, রাশিয়াও বাধা হয়ে দাঁড়াবে, এদিক দিয়ে দক্ষিণ এশিয়া আমাদের হাতছাড়া হয়ে যাবে। স্বল্প একটা স্বার্থের জন্য বৃহৎ স্বার্থ আমি হারাইতে পারি না, সে কারণে ওই স্বার্থ থেকে আস্তে আস্তে সরে আসছে এবং ভারতের সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করছে। কারণ আমেরিকা ভালো করেই জানে বাংলাদেশ হচ্ছে ভারতের পেটের ভিতর। এখন এখানে যদি বেশি লালালারি করতে চাই, ভারত কিন্তু অ্যাগ্রেসিভ মুভমেন্ট দিবে, তখন কিন্তু আমাদের পক্ষে লালালারি করা সম্ভব না। কারণ চীন আমেরিকাকে কখনো সাপোর্ট করবে না, রাশিয়া তো সাপোর্ট করবেই না। আবার অন্য দিক দিয়ে রাশিয়া ইউক্রেনকে মেরে চুরমার করে ফেলে দিয়েছে, বাধ্য হচ্ছে এখন ইউক্রেনের সেনারা যুদ্ধ স্থান থেকে পালিয়ে যেতে, অনেকেই সারেন্ডার করছে। ইগোর কারণে এখন ইউক্রেন যুদ্ধ চালিয়ে যাচ্ছে, ট্রাম্পও আর পারছে না, কারণ হাজার হাজার কোটি টাকার সকল অস্ত্র ধ্বংস করে দিয়েছে এই ভ্লাদিমির পুতিন। এদিকে প্রক্সি ভাবে যুদ্ধ হেরে গিয়েছে আমেরিকা, মিডল ইস্টও যুদ্ধ ধরতে গেলে হেরে গিয়েছে আমেরিকা, মোরালি ভাবে হেরে গিয়েছে ইরান যে মাঠটা দিয়েছে ইসরায়েলকে, এবং দক্ষিণ এশিয়ার মধ্যে যুদ্ধ না হলো প্রক্সি ভাবে একটা যুদ্ধ লাগানোর চেষ্টা করেছে, সেটাও বুঝে গিয়েছে চীন এবং ভারত। যুদ্ধ লাগাতে দেয়নি, বরং আমেরিকাকে এখান থেকে ক্ষমতা খর্ব করে ফেলেছে, এবং আমেরিকা এখন বাধ্য হয়ে ভারতের সাথে সম্পর্ক ভালো করছে। এইটা হচ্ছে জিও পলিটিক্সের মেইন খেলা। তাই মাঝখান দিয়ে তিন হয়ে গিয়েছে কে? এই ডক্টর ইউনূস, বিএনপি, জামাত, এরা গংরা। সে কারণে এদের এখন শেষ ভরসা হচ্ছে পাকিস্তান। তারা শেষ ভরসা পাকিস্তানের সাপোর্ট নিয়েই যতদিন ক্ষমতায় থাকতে পারে। আর ইন্ডিয়া এই শেষ ভরসা পাকিস্তানকে ভালোভাবে খেলে দিবে কূটনীতিক ভাবে। এত বড় বড় দেশের কূটনীতিক খেলাগুলোকে তারা মোটামুটি এক হাতে হ্যান্ডেলিং করেছে। আর বাংলাদেশের রেজিম চেঞ্জ করতে গিয়ে তাদের বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না, এটাই রিয়েলিটি। এখন খলিলুর কদিন পর দোহাই দৌড়ায়, প্রতিরক্ষা উপদেষ্টা যিনি আছে তিনি কদিন পর ইন্ডিয়া আসে, বিভিন্ন জায়গায় উনি এখন কূটনীতিক খেলা খেলার চেষ্টা করতেছে। ভাই যতই কূটনীতিক খেলা খেলার চেষ্টা করুক, খলিলুর বলেন ডক্টর ইউনূস বলেন, কোনো লাভ হবে না। দিন শেষে ভারতের সিদ্ধান্ত হচ্ছে ফাইনাল, 3 বছর পর হোক, 3 দিন পর হোক, বা 5 বছর পর হোক, আওয়ামী লীগ বাংলাদেশে স্টাবলিশ হবে হিসেবে পরিচিত, পাপা টাইগার হিসেবে পাকিস্তান আর্মিতে যার ব্যাপক পরিচিত ছিল, তার নাম আসে। একইভাবে জেনারেল আরোরা, জেনারেল মানেকশ, তাদের নাম আসে সারা পৃথিবীতে। আপনি এখানে বসে নয়, আপনি আল আজহার বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে গিয়ে পড়ে দেখেন, আপনি লুভর মিউজিয়ামে গিয়ে দেখেন, তারপর যে ব্রিটিশ লাইব্রেরি আছে সেখানে গিয়ে দেখেন, ব্রিটিশ মিউজিয়ামে গিয়ে দেখেন, এবং সেখানে বাংলাদেশের স্বাধীনতার দলিলপত্র খোঁজেন। এরপর তুলনামূলকভাবে আপনি অন্যান্য দেশের স্বাধীনতা যুদ্ধের সঙ্গে তুলনা করেন, আপনি দেখেন যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা, এই জিনিসগুলো সারা বিশ্ব কিভাবে মাথায় করে রেখেছে। আপনি জানেন না
আপনার ব্যর্থতা, আর না জানার কারণে আপনি ওজন করতে পারছেন না। তো এই যে আমরা দীর্ঘদিন না জানার কারণে কেবলই মাত্র আবেগ দিয়ে মুক্তিযুদ্ধকে অতি মূল্যায়ন করেছি অথবা অবমূল্যায়ন করেছি। তো সেই জায়গাটিতে আমাদের একটা নতুন জেনারেশন তৈরি হয়ে গেছে, যে জেনারেশনটি গত 14 মাসে নতুন করে আবার মুক্তিযুদ্ধের দ্বারা যেভাবে অনুপ্রাণিত হচ্ছে, যেভাবে ধর্মান্ধদের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে যাচ্ছে, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির বিরুদ্ধে যেভাবে তারা রুখে দাঁড়াচ্ছে, এটা অভূতপূর্ব। যদি শেখ হাসিনার পতন না হতো, জামাতের উত্থান না হতো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের অভিষেক না হতো, এইরকম পরিবেশ পরিস্থিতি তৈরি হতো না। শেখ হাসিনার পতনের আগে একটি স্লোগান খুব জনপ্রিয় হয়ে পড়েছিল, তুমি কি আমি কে, রাজাকার রাজাকার। আমরা সবাই জানি যে রাজাকার যে শব্দটি, এটি ইতিবাচক একটি শব্দ, কিন্তু আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা পাকিস্তানে দোসর ছিলেন, যারা আমাদের মা বোনদেরকে ধরে ধরে নিয়ে পাকিস্তানের সেনা ক্যাম্পে দিয়েছেন, নিজেরা ধর্ষণ করেছেন, আর তাদেরকে ধর্ষিত হওয়ার জন্য তারা ভেট হিসেবে, উপহার হিসেবে পাকিস্তানি জান্তাদের হাতে তুলে দিয়েছেন, যারা মুক্তিযোদ্ধাদের বাড়ি ঘর আগুন দিয়েছেন, ডাইরেক্ট ব্রাশ ফায়ার করে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে খুন করেছেন, জখম করেছেন, পুরো বাংলাদেশকে দারুল হাবিয়া বানিয়ে ফেলেছেন, জাহান্নাম বানিয়ে ফেলেছেন। সেই নামগুলোর সঙ্গে আলবদর, আশামস, রাজাকার, এ নামের যত অর্থই থাকুক না কেন, এগুলো বাংলাদেশে একটা জঘন্য গালিতে পরিণত হয়েছিল। এবং এই শেখ হাসিনার জমানা পর্যন্ত যে কোনো লোককে আপনি যদি বাজে শব্দ বলে গালি দিতেন, কোনো অসভ্য প্রাণীর জন্ম, কোনো অসভ্য প্রাণীর ভাই, কোনো অসভ্য প্রাণীর গর্ভ থেকে বের হয়েছে, কোনো আবর্জনা ভোগী প্রাণী, এগুলো নিয়ে গালাগালি করার চাইতেও যদি আপনি তাকে বলতেন রাজাকারের বাচ্চা, তুই রাজাকার, তো দাদা রাজাকার, এই জিনিসগুলো ভীষণ রকম রিয়াক্ট করত। তো সেই রিয়াকশনের জায়গা থেকে যখন মানুষ রাজপথে স্লোগান দেওয়া শুরু করলো যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, আমার কাছে মনে হলো যে ইতিহাসটা বোধহয় পরিবর্তন হয়ে যাচ্ছে, ইতিহাসটা পরিবর্তন হয়ে যাচ্ছে ভীষণ রকমভাবে। আমি মানে যেটাকে বলা হয় সারপ্রাইজড, বেকুব হয়ে গেলাম। কিন্তু গত 14 মাসে সেই দক্ষিণপন্থী শক্তির উত্থান, আমাদের এই বাংলাদেশের যে পরিবেশ এবং প্রকৃতি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেভাবে সহ অবস্থান করে আসছে, যেভাবে মন্দিরের পূজারী আর মসজিদের ইমাম হাত ধরাধরি করে আমাদের এই সমাজে শত শত বছর ধরে বসবাস করে আসছেন পাশাপাশি বাড়িতে, যেভাবে বর্ণ হিন্দু, ব্রাহ্মণ, কুলীন মুসলমান, সৈয়দ বংশের লোকদাররা সম্মানিত হয়েছেন, যেভাবে কামার কুমার, জেলে, তাঁতি, হিন্দু মুসলমান সমস্ত মানুষগুলো একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করেছে, সেই বাংলায় এখন যখন মাজার ভাঙা হচ্ছে, বাউলদেরকে তাড়ানো হচ্ছে, জেলখানায় ভরা হচ্ছে, লালনের মাজার আক্রমণ করার জন্য পরিকল্পনা করা হচ্ছে, যখন এদেশে হিন্দুত্ববাদ নিয়ে হিন্দুরা থাকবে কি থাকবে না, হিন্দু রাজ্য আক্রমণ করতে হবে, গাজওয়াতুল হিন্দ বাস্তবায়ন করতে হবে, এই কথাগুলো এত বেশি আলোচনা হচ্ছে, যেটা এই বাংলা ধারণ করতে পারছে না। আর বাংলা এটা কখনো ধারণ করতে পারেনি। এখানে রাষ্ট্রশক্তি দিয়ে কখনো ধর্ম প্রচার করতে দেখা যায়নি। ধর্ম এখানে সহজাতভাবে বা সহজিয়া হয়ে এখানে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছে। যারা ধর্মবেত্তা ছিলেন, আমাদের এই দেশ একটা সময় 400 বছর ধরে বৌদ্ধ ধর্মর এখানে প্রাধান্য ছিল, তারপর হিন্দু ধর্মের প্রাধান্য, তারপরে মুসলমান ধর্মের, ইসলাম ধর্মের প্রাধান্য গত প্রায় 700 থেকে 800 বছর। আপনি 2000 বছর ধরে যদি দেখেন, তাহলে এই
মুসলমান ধর্মের যে আধিপত্য, এটা রাষ্ট্রশক্তিতে খুব অল্প সময়ের জন্য ছিল, কিন্তু সোশ্যাল সামাজিক জীবনে এটি মূলত পাকিস্তান জমানাতে এই ইসলাম ধর্ম আমাদের সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে গুরুত্ব পাওয়া শুরু করলো। কিন্তু ব্রুট মেজরিটি থাকা সত্ত্বেও আমাদের এখানে ব্রিটিশদের 200 বছরে, মুঘলদের 350 বছরে, তারপরে স্বাধীন সুলতানি আমলের সেই সময়কালগুলোতে কখনোই এখানে রাষ্ট্রশক্তিতে ইসলামপন্থী রাজাবাসা থাকা সত্ত্বেও সমাজে কখনই আজকের দিনের মতো ধর্মভিত্তিক কোনো উগ্রতা এই সমাজে ছিল না। পাকিস্তান থেকে সেটা এসছে। তো স্বাধীনতার পরে যে কয়বারে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, তারা চেষ্টা করেছে এই দক্ষিণ পন্থাটিকে দমন করে হোক, পীড়ন করে হোক, কিংবা ধর্মনিরপেক্ষ নীতিটিকে চাঙ্গা করে হোক, এই সমাজের যে হৃদয় এটিকে পুনরুজ্জীবিত করার। তারা কখনো পেরেছে, কখনো পারেনি, কখনো বাড়াবাড়ি করেছে, কখনো ভুল করেছে, এটা স্বীকার করতেই হবে। তো এরই ধারাবাহিকতা কি হলো, শেখ হাসিনার জমানাতে দক্ষিণপন্থী গ্রুপগুলোর প্রতি এতটা জুলুম অত্যাচার করা হলো যে তারা তলে তলে, পর্দার আড়ালে এত শক্তিশালী হয়ে পড়লো যেটা শাসক শ্রেণী কল্পনা করতে পারেনি। আমরা যারা এগুলো বলেছি সেই 2012 থেকে অনবরতভাবে, যেভাবে দমন পীড়ন করা হচ্ছে, এতে করে তারা শক্তিশালী হয়ে পড়বে, এটা দুনিয়ার নিয়মে। যে এখন আওয়ামী লীগের বিরুদ্ধে যে সকল দমন পীড়ন করা হচ্ছে, আওয়ামী লীগ শক্তিশালী হচ্ছে, কিন্তু বিএনপি হতে পারেনি, শক্তিশালী হতে পারেনি। এর কারণ হলো শেখ হাসিনা যে চালাকিটা করেছেন, বুদ্ধিমত্তা দেখিয়েছেন, তিনি তার যে নেতৃত্ব একটা দুটো ভাগে ভাগ করেছেন। যেই নেতৃত্বটিকে বা যে লোকগুলোকে তিনি খরচের খাতায় ফেলে দিয়েছেন, সেই লোকগুলো এখন জেলখানাতে আছে। আর যেগুলো তার গুড বুকে ছিল এবং তিনি মনে করছেন যে আগামীতে তিনি যে লড়াই সংগ্রাম করবেন বা তার ছেলে সন্তানরা যদি রাজনীতির উত্তরাধিকার হয়, তাহলে আওয়ামী লীগের যে সকল নেতাকে তার লাগবে, তাদের সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন। এবং এটা আগস্ট মাসের নয়, জুলাই মাস থেকে এই সেফ এক্সিট শুরু হয়েছে। ফলে তারা তাদের প্রয়োজনীয় অর্থ এবং প্রয়োজনীয় নেতৃত্ব নিরাপদ দূরত্বে রেখে তারা এখন যে কর্মকাণ্ড করছে, সেই কর্মকাণ্ড বিএনপি কখনো করতে পারেনি। বিএনপির এই সুযোগটাই হয়নি, বিকজ 11 যখন এলো, এটা আসছিল একটা বজ্রপাতের মতো। ফলে তাদের পালাতে হবে, তাদের টাকা লাগবে, এই জিনিসগুলো তারা কল্পনা করতে পারেনি। কিন্তু 2014 সন থেকে যখন এই একটা যাকে বলে প্রশ্নবিদ্ধ নির্বাচন হলো, তখন থেকে কিন্তু আওয়ামী লীগ তারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে তাদেরকে চলে যেতে হবে, তাদেরকে পালাতে হবে, তাদেরকে ভাগতে হবে এবং তাদেরকে আবার ফিরে আসতে হবে। এই জন্য তারা দাপট দেখিয়েছে, জুলুম অত্যাচার করেছে, বিনা ভোট, রাতের ভোটে নির্বাচন করেছে, যতদিন পারা যায় ক্ষমতা দেখার চেষ্টা করেছে, কিন্তু সবসময় তাদের পালানোর জন্য একটা প্রস্তুতি ছিল। ফলে দেখুন, এত ম্যাটিকুলাসলি, এত সায়েন্টিফিক্যালি তারা পালিয়েছেন, আপনারা তাদের একটা পশম এখন পর্যন্ত স্পর্শ করতে পারেননি যারা পালিয়েছেন। এবং সেখানে গিয়ে তারা যে কথাবার্তা বলছে, প্রতিটা মুহূর্তে উত্তেজনা তৈরি হচ্ছে, মেজাজ গরম হয়ে যাচ্ছে, আপনি অস্থির হয়ে পড়ছেন। এনিওয়ে, এটা নিয়ে আমি কথা বলবো না। কথা যেটা নিয়ে বলবো সেটা হলো যে এই যে দক্ষিণপন্থা যে গ্রুপটি, তারা আওয়ামী লীগের অবর্তমানে তারা মনে করেছে যে আমরা বিজয়ী হয়েছি। এবং যেহেতু তাদের এই ধরনের একটি পরিবেশ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আর্থিক প্রস্তুতি ছিল না, মানসিক প্রস্তুতি ছিল না, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রস্তুতি ছিল না, ফলে এই গত 14টি মাস তাদের কাছে মনে হলো যে হঠাৎ করে জোয়ারে যেভাবে মাছ চলে আসে এবং মানুষ হাত দিয়ে বড় বড় রুই, কাতলা, মৃগেল এগুলো ধরতে চেষ্টা করে। এবং আমি এরকম পরিস্থিতিতে দেখেছি যে অনেক সময় বোয়াল মাছের লেজের বাড়িতে অনেক মানুষের কান ফেটে গেছে। গজার মাছ খুব শক্তিশালী মাছ, এই মাছের লেজের বাড়িতে বা হাঙ্গরের লেজের বাড়িতে অনেক মানুষ মরে গেছে। তো এখন এই যে একটা সুযোগ আসছে, সে অপরচুনিটি, এই অপরচুনিটির কবলে পড়ে আমাদের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিকজ তাদের প্রস্তুতি ছিল না। দক্ষিণপন্থী যে গ্রুপগুলো ছিল
স্বাধীনতা বিরোধী যে গ্রুপগুলো ছিল, যারা এই সময়টিকে মনে করেছিল যে তাদের একটা ঈদের উৎসব, এটি এখন তাদের জন্য বুমেরাং হয়ে পড়েছে। তারা যে কাজগুলো করছে, এর ফলে মানুষ মনে করছে যে না, আমাদের রিসেট দিয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস বন্ধ করা যাবে না, সংবিধান ছুঁড়ে ফেলানো যাবে না, সংবিধান থাকতে হবে, আমাদেরকে বঙ্গভবন রক্ষা করতে হবে। গণভবন আমরা হারিয়েছি, কিন্তু বঙ্গভবন আমাদেরকে রক্ষা করতে হবে। এই যে দৃঢ়তা শুরু হয়েছে মানুষের মধ্যে, তরুণ প্রজন্মের মধ্যে। এবং শেখ হাসিনা এই গত 2009 থেকে একেবারে শেষ দিন পর্যন্ত যে জেনারেশনটা তৈরি করেছেন, যাদের মধ্যে মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, তাদের যে ইতিবাচক বিষয়গুলো পাঠ্যপুস্তকে ঢুকিয়ে দিয়েছেন, এইগুলো এখন ক্রিয়া করছে। তার ফলে নতুন করে আবার সেই মুক্তিযুদ্ধ বিরোধী যে প্রচারণা, রাজাকার, আলবদর, আশামস, এইগুলো ভয়ঙ্করভাবে আবার মানে বাংলাদেশে ঘৃণার উপলক্ষ হয়ে পড়ছে। এখন আপনি আবার নতুন করে আলবদরের পরিবর্তে আলবটর, তারপরে কাউকে ছোট করার জন্য তাকে বলা হচ্ছে যে এটা পাকিস্তানের পাকি বীজ, কাউকে ছোট করার জন্য তাকে টোকাই বলা হচ্ছে। এই পাকিস্তানের সৈন্যদের সে অবৈধ যে যৌন সম্পর্ক, ধর্ষণের ফলে যাদের জন্ম হয়েছে তাদেরকে পাখি বীজ হিসাবে এই সমাজে নতুন ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। নাম ধরে ধরে বলা হচ্ছে অমুক লোক পাখি বীজ, পাকিস্তানের বীজে ওর জন্ম হয়েছে, ওর মা পাকিস্তানের লোক দ্বারা ধর্ষিত হয়েছে, অথবা পাকিস্তানি সৈন্যবাহিনীর বিনোদন বালিকা রূপে ওর মা দায়িত্ব পালন করেছে। এইভাবে স্বাধীনতা বিরোধীদের পক্ষে যারা টিকটকার, যারা ইউটিউবার, তারা এই দীর্ঘদিন ধরে গত 15-20 বছর ধরে সার্ভিস দিচ্ছিল, তাদেরকে নিয়ে কিন্তু এই ধরনের কথাবার্তা হয়নি। কিন্তু গত সেই 8-9 মাস ধরে এখন তারা সবাই নিন্দিত। তাদের চেহারা মানুষ দেখতে চাচ্ছে না, তাদের আকার, আকৃতি, গঠন, জন্ম, পরিবার, পরিজন সব কিছু নিয়ে মানুষ ট্রল করছে। এবং সেই ট্রলের সঙ্গে রাজাকার আসছে, আলবদর আসছে, আশামস আসছে, আলবদর